এই ছাগল কাণ্ডের মাঝে ব্যাংক থেকে ৮ কোটি টাকা তোলেন মতিউর, এটা কেমনে সম্ভব? এত আলোচনার মধ্যেও সে ব্যাংক থেকে ৮ কোটি টাকা তুলে নিয়ে গিয়েছে, এটা সম্ভব কিভাবে? এনবিআর এর ফয়সালের 100 কোটির সম্পদ, ব্যাংকের 700 অ্যাকাউন্ট, এটা কিভাবে সম্ভব? সরকারের এত উন্নয়ন, প্রশ্ন ফাঁসে যা কামিয়েছি সব আল্লাহর রাস্তায় খরচ করেছি। কে বলছে জানেন? পিএসসি চেয়ারম্যান ড্রাইভার। হ্যাঁ, আর পিএসসি কর্মকর্তা সহ গ্রেপ্তার 17 জন। আপনি কোন জায়গায় বিশ্বাস করবেন? উন্নয়ন কোন জায়গায় হয়েছে? আপনি জানেন অনেক মেধাবী ছাত্ররা যারা মুক্তিযুদ্ধের সন্তান, তারা যদি মুক্তিযুদ্ধের কোঠাটা ব্যবহার করে, তখন তাদেরকে অন্যরা বলে যে মেধাহীন তো এই জন্য কোটা ব্যবহার করে, সে তার বাবার কোটায় হয়েছে অথবা মায়ের কোটায় হয়েছে। এটা তো তাদের জন্য, ওই মেধাবীর জন্য বিব্রতকর একটা অবস্থা। আবার মোহাম্মদ হেলালুদ্দিন, আমরা যেটা আলোচনা করছিলাম যে কোটার নিষ্পত্তি কোথায়, আপনি বলছিলেন যে এই আন্দোলনের সঙ্গে একমত, কিন্তু একটি বড় বিষয় যেটা এখানে সবচেয়ে যেটি আন্দোলনের দাবি, যে কোটা, মুক্তিযোদ্ধা কোটা যেটি 30% করা হয়েছে, আপনার মনে হয় যে মুক্তিযোদ্ধাদের সম্মান জানার জন্য রাষ্ট্রই ব্যবস্থা করেছে, সব সরকারের সময় এটি ছিল, এখন সেটি বাতিল প্রয়োজন কেন, বা সেটা সংস্কার চায় কেন শিক্ষার্থীরা? এটা তো বৈষম্যহীন সমাজ। আমার ঘরে 2 জন মুক্তিযোদ্ধা আছে। আমার চাচা ডাক্তার শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা। আমার চাচি আমার ডাক্তার ফরিদা আলম, ইবনে সিনার ডাক্তার, 2 জন বীর মুক্তিযোদ্ধা। এবং আমার চাচাতো ভাই ওর ডাক্তার, চাচাতো বোনও ডাক্তার। তারা কোথাও গিয়ে তার বাবার নাম বলে না যে বীর মুক্তিযোদ্ধা, এই নামটি বলে না। আমি একদিন জিজ্ঞেস করলাম, এটা কেন বলো না? এটা প্রয়োজন নেই। কিন্তু প্রয়োজন হয়নি, জি, এটা প্রয়োজন নেই। আপনি জানেন অনেক মেধাবী ছাত্ররা যারা মুক্তিযুদ্ধের সন্তান, তারা যদি মুক্তিযুদ্ধের কোঠাটা ব্যবহার করে, তখন তাদেরকে অন্যরা বলে যে মেধাহীন তো এই জন্য কোটা ব্যবহার করে, সে তার বাবার কোটায় হয়েছে অথবা মায়ের কোটায় হয়েছে। এটা তো তাদের জন্য, ওই মেধাবীর জন্য বিব্রতকর একটা অবস্থা। এটা বৈষম্যহীনতা না? যদি আপনি ধরে নিলাম তারা মেধাহীন, তাহলে যারা মেধাবী তাদের জায়গাটা কোথায়? তারা তো ওই কোঠার ওখানে ধরা, তার বাবা যুদ্ধ করে না, তার মা যুদ্ধ করে না, তার মধ্যে আবার একটা অপরাধবোধও কাজ করে। যখন বাসায় গিয়ে তার বাবার মুখের দিকে তাকায়, তার মধ্যে অপরাধবোধও কাজ করে যে বাবা মুক্তিযুদ্ধ করলো না, এই জন্য আমি মেধাবী, তারপরে আমি ওই কোঠার কারণে আমি ওই জায়গাটি স্থান পেলাম না, বা চাকরি পেলাম না, বা ভর্তি হতে পারলাম না। এটা বৈষম্যহীন না? তো আমরা তো এই বৈষম্যহীন সমাজের জন্য 71 সালে যুদ্ধ করা হয়নি। এই বৈষম্য তো শুরু হয়েছে 1947 সাল থেকে। এই বৈষম্যের বিরুদ্ধেই তো এই মুক্তিযুদ্ধ। পাকিস্তানেরাও তো আমাদের বিরুদ্ধে, আমাদের পূর্ব পাকিস্তানের লোকদের উপরে স্টিম রোলার চালিয়েছে না, তারাও বৈষম্য করেছে, হ্যারাসমেন্ট করেছে, ঠিক না? দীর্ঘদিন হ্যারাসমেন্ট করার কারণেই তো 52 ভাষা আন্দোলন হয়েছে, 62 শিক্ষা আন্দোলন হয়েছে, 69 গণঅভ্যুত্থান হয়েছে। এগুলো তো বৈষম্যের কারণে হয়েছে। তো সুতরাং এখনও যদি একই জিনিস চলতে থাকে, তাহলে তফাৎটা কোথায়? আমি আপনাকে আরেকটু বলি, দুর্নীতির কথাও একটু বলি। এই সরকার অনেক উন্নয়ন করেছে। এই ছাগল কাণ্ডের মাঝে ব্যাংক থেকে ৮ কোটি টাকা তোলেন মতিউর, এটা কেমনে সম্ভব? এত আলোচনার মধ্যেও সে ব্যাংক থেকে ৮ কোটি টাকা তুলে নিয়ে গিয়েছে, এটা সম্ভব কিভাবে? এনবিআর এর ফয়সালের 100 কোটির সম্পদ, ব্যাংকের 700 অ্যাকাউন্ট, এটা কিভাবে সম্ভব? সরকারের এত উন্নয়ন, প্রশ্ন ফাঁসে যা কামিয়েছি সব আল্লাহর রাস্তায় খরচ করেছি। কে বলছে জানেন? এনবিআর এর চেয়ারম্যানের ড্রাইভার, পিএসসি চেয়ারম্যান ড্রাইভার। হ্যাঁ, আর পিএসসি কর্মকর্তা সহ গ্রেপ্তার 17 জন। আপনি কোন জায়গায় বিশ্বাস করবেন? উন্নয়ন কোন জায়গায় হয়েছে? রাস্তাঘাটে উন্নয়ন দেখলে উন্নয়ন হয়ে গেল? মানুষের মানসিকতার উন্নয়ন হয়নি। মানুষের মানসিকতা এত নিচে চলে গেছে, আপনি এখন মিথ্যের সামনে চলে আসছে, সত্য অনেক পেছনে পড়ে গিয়েছে। আপনি যেখানেই যাবেন, বক্তব্য, বিবৃতি, রাজনীতিবিদদের সম্মান নষ্ট করে দিয়েছে কে জানেন? এই সরকারি কর্মকর্তারা রাজনীতিবিদদের সম্মান নষ্ট করে দিয়েছে, রাজনীতি করার জায়গা রাখেনি। তারা রাজনীতিবিদদের কাছে আশ্রয় পেয়েছে, আজকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, তাদের কারণে হয়েছে। নাহলে এত কিছু হওয়ার পরে কারো শাস্তি হয় না কেন? সিঙ্গাপুরে একবার সিনিয়র 2 মন্ত্রী অভিজাত এলাকায় 2টা ফ্ল্যাট ভাড়া নিয়েছে, এতে সে দেশের জনগণ বিক্ষুব্ধ হয়ে গেল। ঘটনা কি? অভিজাত এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে সেই ভাড়া কোথার থেকে দেয়? নিশ্চয় আমাদের ব্যাড ট্যাক্সের টাকা থেকে দেয়। তারা আন্দোলন শুরু করলো, সাথে সাথে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী
দুর্নীতি দমন কমিশনে কমিটি গঠন করে তাদের তদন্ত করা শুরু করলো, তদন্ত করতে নির্দেশ দিল। এবং সিঙ্গাপুরের দুর্নীতি দমন কমিশন কিন্তু অন্যান্য দেশের দুর্নীতি দমন কমিশনের মতো না, বিশ্বের মধ্যে সবচেয়ে স্বচ্ছ দুর্নীতি দমন কমিশন সেটা। এবং সেই দুর্নীতি দমন কমিশন পুরোটা দেখলো, তদন্ত করে তারা নির্দোষ। পরে লি সংসদের দ্বারায়, প্রধানমন্ত্রী লি সংসদের দ্বারায় বলেছে যে মন্ত্রীরা নির্দোষ। তিনি একটি বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যটি আমি অনেকবার শুনি। ওই যে দুই মন্ত্রীকে দোষারোপ করেছে সেই দুই মন্ত্রী সংসদের দ্বারায় তারাও বক্তব্য দিয়েছেন, কখনো আবেগে দিয়েছেন, কখনো চোখের পানি পড়ার অবস্থায় এরকম হয়ে গিয়েছে। এটা বলার কারণ হচ্ছে যে সিঙ্গাপুর বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত দেশ, দুর্নীতিমুক্ত। সেই সিঙ্গাপুরও কিন্তু মন্ত্রীরা অনুধাবন করেছে জনগণ আমার বিপক্ষে চলে গেছে বা জনগণ আমাদের বিপক্ষে চলে গেছে, এটা আমাদের জন্য লজ্জা, আমাদের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আমাদের জন্য এটা কত বড় লজ্জা। তারা আবেগে আপ্লুত হয়ে বক্তব্য রেখেছে। আমার দেশের যারা এইসব দুর্নীতি করতেছে তাদের লজ্জা তো নাই, চক্ষু লজ্জাও নেই। হেলালুদ্দিন, আমরা আর একটা বিরতি নিব, বিরতির পর আবার আসবো। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য। হাতে সময় নেই, আলোচনা শেষ করতে চাই। হেলালুদ্দিন, আলোচনা শেষ করবো। আমরা কোঠা নিষ্পত্তির কথা বলছিলাম যে এটা আসলে কোথায় গিয়ে শেষ হবে, আদালতেই শেষ না এর পিছনে অন্য আরও কোনো বিষয় আছে যেটি রাজপথেই ফয়সালা চায় তারা? না, এটা রাজপথে ফয়সালা হওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু বিষয়টা আদালতে চলে গিয়েছে। কারণ আদালতের বিপক্ষে কেউ যাবে না। আজকে যারা আন্দোলন করছে তারা হয়তো আবেগে করছেন, হ্যাঁ, কিন্তু আদালত এটা মীমাংসা করতে হবে। এবং আদালত কিন্তু আন্দোলনকারীদের উদ্দেশ্যে একটি কথা বলেছে, আমি আজকে কোথায় যেন পড়লাম, যে অপেক্ষা করতে। হ্যাঁ, তো এই সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করে কেউই, শুধু তারা না, কেউই সুবিধা করতে গত জীবনও পারেও নাই। কারণ আমি দেখেছি যে এই যে একটা ছাত্রী অ্যাক্সিডেন্টে মারা গেল, তখন এই বাচ্চা বাচ্চা শিশুরা রাস্তায় নেমে গেছে। সারা ঢাকা শহরের রাস্তায় কোনো গাড়ি ছিল না, এই বাচ্চারা সব রাস্তায় নেমে গেছে। তারপরে যখন পতন হয়নি বা এই সরকার পদত্যাগ করেনি, সুতরাং আমি আর মনে করি না যে আরও কোনো কঠিন অবস্থায় গেলে, আরও কোনো শক্ত অবস্থানে গেলেও সরকার পতন হবে বা এইরকম আন্দোলন করে দাবি সরকার পতন যারা যিনি বলেছেন আদালতের কথা, আদালতে যেহেতু বিষয়টা চলে গেছে সেখানে এটা ওখানে মীমাংসা হওয়া উচিত আমি বলে মনে করি। মুক্তিযুদ্ধের, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা, এটা আমাদের জনাব জিএম কাদের সাহেব বলেছিলেন এটা পত্রিকার সাক্ষাৎকারে, যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন রাষ্ট্র অর্জন করেছিলাম শুধু বৈষম্য থেকেই বাঁচতে। স্বপ্ন ছিল আমাদের একটি দেশ হবে বৈষম্যহীন, যেখানে নির্যাতন নিপীড়ন থাকবে না। সংবিধানে বৈষম্যের বিরুদ্ধে জোর দিয়ে বলা হয়েছে, চাকুরিতে কোটা পদ্ধতি সংবিধান পরিপন্থী। সংবিধানে যেহেতু আছে যে সকল নাগরিকের সমান অধিকার, এখানে কাউকে আমাকে স্পেশালভাবে দেখার কেউ নাই। বাট এখানে আবার আমরা যে মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করছি বিষয়টা কিন্তু তাও না। ওনাদেরকে যে আমরা অসম্মান করছি, এই দাবি যারা আজকে আন্দোলন করছে তারা যে মুক্তিযোদ্ধাদের অসম্মান করছে বিষয়টা কিন্তু তাও না। কিন্তু তাদের দাবিরও যৌক্তিকতা আছে। এবং এত যদি যৌক্তিকতা না থাকতো, আপনি দেখেন মেজরিটি পার্সেন্ট কিন্তু তাদের পক্ষে, এবং তারা কিন্তু আবার একটা জায়গায় প্রতিবন্ধকতা দিয়ে দিয়েছে যে কোনো রাজনৈতিক দলের ব্যানারে কিন্তু আমরা না, আমরা নিজস্ব, মানে আমরা নিজেদের জন্য নিজেরা আন্দোলন করছি, আমরা কোনো দলের সমর্থন। শেষ করতে চাই, আজ হাতে সময় নেই। যারা আন্দোলন করছে তারা কিন্তু আপনি সবাইকে মেধাহীন বললে তো হবে না, তারা নিজেরা বুঝেই তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আজ আমরা আলোচনা শেষ করতে চাই। মোহাম্মদ হেলালুদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।